সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, স্বাস্থ্য সচেতনতার এই আয়োজনে আজ আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যেটি প্রতিদিন আমাদের চারপাশের অসংখ্য মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে ক্যান্সার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের ক্যান্সারের চিত্র। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন 1965 সালের অক্টোবরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি মেডিকেল অঙ্কোলজি ও রেডিয়েশন অঙ্কোলজির আধুনিক পদ্ধতি যেমন আইএমআরটি, র্যাপিড আর্ক ও ব্রাকিথেরাপির ওপর সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলোশিপ ও প্রশিক্ষণপ্রাপ্ত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, এনটিপিকে ধন্যবাদ। গ্লোবালি সেই সাথে বাংলাদেশেও যে ক্যান্সার রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডাব্লিউএইচও ডিজি প্রায় 2020 সালে বলেছিলেন, মার্গারেট চেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন প্রতিটা পরিবারের মধ্যে কেউ না কেউ ক্যান্সারে ভুগছে। তখন এটা আসলে বিশ্বাস হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে এটাই বাস্তবতা। আপনি দেখবেন নিকটবর্তী আত্মীয় অথবা পরিবারের মধ্যে কেউ অথবা পরিবারের বৃহত্তর মানে পরিচিত গণ্ডির মধ্যে কেউ না কেউ ক্যান্সারে ভুগছে। কারণগুলো সুনির্দিষ্টভাবে আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে আমাদের পরিবেশ একটা বড় কারণ, যেমন ঢাকা শহরের দূষিত বায়ু, আমরা জানি যে তামাকের ব্যবহার, আমরা জানি যে ধূমপান, আমরা জানি যে আমাদের খাদ্যদ্রব্য যেগুলো খাচ্ছি আমরা ভেজাল, সে খাদ্যদ্রব্যের মধ্যে সে ফরমালিন হোক, ইথিলিন দিয়ে কলা পাকানো হোক, আম পাকানো হোক, অথবা আমরা যে ভারী ধাতু যেগুলো আর্সেনিক থেকে শুরু করে অন্যান্য ভারী ধাতু যেগুলো রিপোর্টে দেখেছেন বেগুনের মধ্যে পাওয়া যাচ্ছে, অন্যান্য কিছুর মধ্যে পাওয়া যাচ্ছে। আমাদের জিলাপি তৈরি করা হয়, পুরনো ব্রেক অয়েল দিয়ে জিলাপির ইয়েগুলো তৈরি করা হয়। টেক্সটাইলের যে রং আছে, ডাই আছে, সেই ডাই দিয়ে জিলাপির রং করা হয়, বেগুনি রং করা হয়। সাদা মুড়ি যেগুলো, সেগুলো সাদা করার জন্য ইউরিয়া ব্যবহার করা হয়। তো এগুলো কিন্তু মানব শরীরের জন্য ক্ষতিকর। এগুলো সবকটাই এই চিটংয়ে আছে শিপব্রেকিং ইন্ডাস্ট্রি, সেখানে অ্যাসবেস্টস আজ পাওয়া যায়, এবং অ্যাসবেস্টস কিন্তু নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী বাংলাদেশে জাহাজের মধ্যে অ্যাসবেস্টস আসবে না, কারণ জাহাজের অন্যান্য ভিতরকার জিনিসপত্রগুলো সব অ্যাসবেস্টস দিয়ে তৈরি। আচ্ছা, কেবিন টেবিল অন্যগুলো, সেগুলো কিন্তু অ্যাসবেস্টস যারা ওই শিপ ব্রেকিংয়ে যারা কাজ করেন, নির্মাণ শ্রমিক যারা ওখানে কাজ করেন বা যে সমস্ত জিনিসগুলো ভাঙার জন্য যারা কাজ করেন, তারা কিন্তু ওই অ্যাসবেস্টস নিয়ে ভুগতে পারে। আপনি কখনো সরজমিনে দেখতে যান, তাহলে আপনি দেখবেন ওরা একটা ট্রিটমেন্ট প্ল্যান রেখেছে কিভাবে এটাকে করে। শিপ ব্রেকিং কাজ করছে যতগুলো মানুষ, 40-50 মানুষ বা হয়তো আরও বেশি হতে পারে। কিছু কিছু নিয়মের মধ্যে চলছে, বেশিরভাগই কোনো নিয়মের মধ্যে চলছে না। আরেকটা ইনফেকশন, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের ওরাল ক্যান্সার করে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভাইকাল ক্যান্সার করে, এবং এরকমভাবে অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো কিন্তু বিভিন্ন এই আমাদের ইনফেকশনের কারণে হয়, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ইনফেকশনের কারণে হয়, মানে সিস্টোসোমিয়া আছে, মানে অনেকগুলো জিনিস আছে যেগুলা বাংলাদেশের বাইরে যেগুলো কিছু কিছু আছে অন্যান্য দেশেও হয়। তো সারা পৃথিবীতে সার্বিকভাবে, যেমন লিভার ক্যান্সার একটা বড় উদাহরণ, যেটা হ্যাপাটাইটিস বি এবং সি ভাইরাসের কারণে কিন্তু আমরা জানি যে আমাদের লিভার ক্যান্সার, আপনি যদি চেম্বারে বসেন তাহলে দেখবেন যে এটা লিভার ক্যান্সার রোগী, প্রতিদিন লিভার ক্যান্সারে পাচ্ছি আমি। তো এটা আমার কাছে মনে খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন যে আমরা কি পরিমাণ রোগী পাচ্ছি, এবং সবচেয়ে বেশি অ্যালার্মিং হলো ইয়াং অ্যাডাল্টদের মধ্যে আমাদের ক্যান্সারের হার বড়দের মধ্যে যেরকম বাড়ছে, ইয়াংদের মধ্যে একই হারে ক্যান্সার বাড়ছে। এটা কিন্তু আগে ছিল না। বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি কত সংখ্যক মানুষ আসলে ক্যান্সারে আক্রান্ত? আমি সুনির্দিষ্ট তথ্য যেহেতু আমাদের দেশে নাই, তবুও আনুমানিক মনে করি, আমি 1993 সাল থেকে শুনছিলাম যে বাংলাদেশে 15 লক্ষ রোগী আছে। এখন আমার তো মনে হয় যে 93 সাল থেকে 2025 সেই হিসাবে সংখ্যা আমি মনে করি 20 লক্ষেরও অধিক থাকা উচিত, এবং প্রতি বছরই 3-4 লক্ষ নতুন রোগী হওয়ার কথা,
এবং সে হারে কিন্তু অর্ধেক রোগী মারা যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের কোন ধরনের ক্যান্সারটা বেশি হয়ে থাকে এবং মেয়েদের কোন ক্যান্সারটা বেশি হয়ে থাকে? ছেলেদের মধ্যে আপনার ফুসফুসের ক্যান্সার তো এক নম্বর ক্যান্সার আমাদের দেশে ছেলেদের মধ্যে। দ্বিতীয় ক্যান্সার হলো তামাকজনিত, সে ওরাল ক্যাভিটি হোক, অন্যান্য ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হোক, নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার ইন জেনারেলি বাংলাদেশে কম হয়, কিন্তু হাইপোফ্যারিংস বা অন্যান্য ওরাল ক্যাভিটির বিভিন্ন, সেটা টাং হোক, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্যান্সার হচ্ছে। তাহলে তামাকজনিত ক্যান্সারের হারটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ। হ্যাঁ, এরপরে ছেলেদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের হার দিন দিন বাড়ছে, কিছু কিছু প্রস্টেটের ক্যান্সারও বাড়ছে, অন্যান্য ক্যান্সার বাড়ছে। আর যদি মেয়েদের কথা বলেন তাহলে মেয়েদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হলো স্তন ক্যান্সার। বাংলাদেশে মেয়েদের মধ্যে স্তন ক্যান্সারের প্রচণ্ডভাবে বেশি, এখন প্রায় নাম্বার 1, এটা প্রায় 26% বেশি যতগুলো মেয়ের ক্যান্সার হয় তার মধ্যে। এবং দ্বিতীয় হলো এর মাঝখানে ইয়াংদেরও, মানে 50 বছরের নিচে কিন্তু স্তন ক্যান্সার হার অনেক বেশি, এটা কিন্তু কম না অনেক। তো এটা একটা। আর জরায়ুমুখের ক্যান্সার আছে, যেটা দ্বিতীয় সর্বোচ্চ, প্রায় ব্রেস্টের কাছাকাছি। এবং তারপর তামাকজনিত ক্যান্সার আছে, যেটাও বেশি। ওভারির ক্যান্সার আছে, কোলোরেক্টাল ক্যান্সার আছে, এইগুলো মোটামুটিভাবে বেশি। আরেকটা ক্যান্সার আছে পুরুষ বা নারী বিশেষে, ইসোফেজিয়াল ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার। জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিন আসলে কতটুকু ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারে? ভ্যাকসিন বাংলাদেশে সরকারিভাবেও দেওয়া হচ্ছে এখন, বেসরকারি আগে যেগুলো দেওয়া হতো আপনি যদি দেখেন তাহলে 10 বছর থেকে দেওয়া যায়, ওইটার চমৎকার রেজাল্ট দিয়ে এটা প্রতিরোধ করতে পারে, ভালোভাবে প্রতিরোধ করতে পারে, এটা কিন্তু কার্যকর। বাংলাদেশে 2008 সালে প্রথম প্রফেসর সাবেরা খাতুনের সাথে আমিও কাজ করি জরায়ুমুখ ক্যান্সারের পাইলটিং প্রোগ্রামে। তখন কিন্তু আমরা ইয়াং মেয়েদের মধ্যেই কাজ করি, ওদের মধ্যে আমরা জরায়ুমুখের টিকা দিয়ে দেখেছি যে এটা কার্যকর ছিল ওই সময়টাতে, অ্যান্টিবডি তৈরি হয়। এবং পরে পরে বাংলাদেশ সরকার তো এটাকে গ্রহণ করেছে। বাংলাদেশে ইন জেনারেলি 10 বছরের ঊর্ধ্বে সবাই কিন্তু জরায়ুমুখের ক্যান্সার নিতে পারে, বিশেষ করে যাদের সেক্সুয়াল হিস্ট্রি নেই তাদের। তবে এই পৃথিবীতে অন্যান্য জায়গাতে কিন্তু সেক্সুয়াল হিস্ট্রি ওদেরকেও দিচ্ছে, সেই হিসেবে বাংলাদেশেও নিতে পারে। জরায়ুর ক্যান্সারের কিভাবে আসলে প্রিভেনশনটা করা যায়, সচেতন তাদের করা যায়? বাংলাদেশে সাপোজ ব্রেস্ট ক্যান্সারে বলা হয় 13,000 প্রতি বছর ইনসিডেন্স আছে, দেখা যাচ্ছে তার 50%ই মারা যাচ্ছে। জরায়ুমুখের ক্যান্সারও কিন্তু কাছাকাছি, যে 13,000-এর মতোই। তো ওইটারও দেখা যাচ্ছে 50%ই মারা যাচ্ছে। এর কারণটা কি? কারণটা হলো যে প্রথমত হলো যে প্রাথমিক অবস্থায় পাচ্ছি না, দেরি করে আসার কারণে যে ধরনের চিকিৎসা দিলে রোগী এখনই ভালো হয়ে যাবে সেরকম চিকিৎসা দিতে পারছি না। আমরা বলি যে লিপ, মানে জরায়ুমুখের ক্যান্সারের জন্য যদি লিপ প্রথম যদি কোনো রোগী ভায়া করা হলো, ভায়া অনেক সময় ফলস পজিটিভ দিয়ে কল্পোস্কোপি করা হলো বা বায়োপসি করা হলো সাথে সাথে, এবং ওয়ান স্পটে কিন্তু সিঙ্গেল অ্যাট এ টাইম কিন্তু আমরা ওয়ান স্টপ সার্ভিসের মতো করে আমরা কিন্তু লিপ করে দিতে পারি। লিপ করলে কিন্তু তাকে কিন্তু 100% কিওর করা যায়। তো কিন্তু আমাদের দেশের রোগীগুলো কিন্তু অনেক সময় স্টেজ আপ আসে, তাতে কিন্তু তাদের লাগে হয়তো কেমোথেরাপি, রেডিওথেরাপি, এবং এদের মধ্যে সব রোগীগুলো, শতভাগ রোগীগুলো সুস্থ হন না। অনেক রোগী সুস্থ হন কিন্তু শতভাগ কিন্তু সুস্থ হন না, কারণ এদের মধ্যে কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, ব্রাকিথেরাপি করতে হয়। আমাদের দেশে রেডিওথেরাপি মেশিন দরকার হলো 300টা, রেডিওথেরাপি মেশিন আছে 20টা। পৃথিবীতে মানে দরিদ্র দেশসমূহের মধ্যে যেরকম অবস্থা, আফ্রিকান দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থাও পৃথিবীতে সেরকমই। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ একটি অত্যন্ত, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে মধ্যম আয়ের দেশ হলেও ক্যান্সার চিকিৎসার যে চিত্র বাংলাদেশে, তাতে মনে হয় বাংলাদেশের অতি দরিদ্র দেশের একটি উদাহরণ হিসাবে দেওয়া। বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কি কি এক্সপেকটেশন রয়েছে? আমি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করেছি। সেখানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন মোট 32টা মুখ্য সুপারিশ দিয়েছে। তার মধ্যে 28 নম্বর সুপারিশটা হলো ক্যান্সার এবং অসংক্রামক ব্যাধি নিয়ে। ওর মাঝখানে কিন্তু এই কথাগুলো বলা ছিল যে ক্যান্সারের স্ক্রিনিং করা, আর্লি ডিটেকশন করা, মানে সূচনাতে যেন ক্যান্সার নির্ণয় করা যায়, বাংলাদেশে যেন আর্লি ক্যান্সার ডিটেকশনের ব্যবস্থা করা হয়, এবং যেখানে কমপক্ষে 100 বিছানা আছে যে হসপিটালগুলোতে, সেখানে যেন একটা আর্লি ক্যান্সার ডিটেকশনের সেন্টার করা হয়। এটা সরকারি হোক বা বেসরকারি পর্যায়ে, সরকার বেসরকারি যৌথ উদ্যোগে এগুলো হতে পারে। এটা একটা কথা বলা হয়েছে যাতে করে আমরা যেন দ্রুত ধরতে পারি। আমাদের দ্বিতীয় যেটা হলো সেটা হলো যে আমাদের ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা। এখন সরকারকে ধরুন আমরা বলেছি যে, মানে আমরা এখানে কতগুলো জিনিস বলেছি যে আমাদের আসলে চিকিৎসার জন্য কী কী জিনিস লাগে। ম্যান পাওয়ার দরকার, আমাদের শল্য চিকিৎসক লাগবে, গাইনি অনকোলজিস্ট লাগবে, ক্লিনিক্যাল অনকোলজিস্ট লাগবে, বা
কেমোথেরাপি যারা স্পেসিফিকলি দিতে চান তাদের লাগবে। এরকমভাবে অনেক জনবল দরকার এবং ক্যান্সারের চিকিৎসা করার জন্য 1 বছর মেয়াদী একটি নার্সিং কোর্সও আছে, পোস্ট গ্রেড নার্সিং কোর্স আছে, শুধু তারা ডেডিকেটেড ক্যান্সার মানে অনকোলজি নার্সিং করবে। তো এই সমস্ত কিছু কিন্তু আছে। আমাদের কিন্তু সেই হিসাবে কিন্তু নার্স তৈরি হয়নি বা ক্যান্সার লাইনে ওইভাবে নার্স নাই, আমাদের ওই রকম ডক্টর নেই, আমাদের ম্যান পাওয়ার দরকার 1000-এরও বেশি। এই মুহূর্তে বাংলাদেশে 1000 ক্লিনিক্যাল অনকোলজি দরকার, কিন্তু 200 জনও নেই। তো সুপার স্পেশালিটি তো তৈরি করব পরে, এবার স্পেশালিটি তো তৈরি হয়নি। এটা হলো আমাদের যন্ত্রপাতির কথা বললাম যে 300 জনের মধ্যে 300টা মেশিন দরকার, সেখানে আছে হলো মাত্র 20টা, সেটা হয়তো 40টা 50টা বা 60টা 70টা হলো তো রোগীগুলো সব দেশের বাইরে চলে যাচ্ছে। এই জন্য সরকারের পক্ষে একা যে সব কিছু করা সম্ভব না। যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের এই মুহূর্তে 4 মাসের সিরিয়াল, 4 মান্থসের সিরিয়াল, কিন্তু আমাদের রুগী আছে, আমাদের 2টো মেশিন বাংকার আছে খালি। তো যদি সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্র দেখেন তা অত্যন্ত খারাপ। আপনি তার মানে রেডিওথেরাপির অবস্থা এরকম, রুগীগুলো দেশের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে, প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাংলাদেশের বাইরে। আপনি যদি ক্যান্সারের ওষুধ দেখেন, ক্যান্সারের ওষুধগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, অনেকগুলোই আছে, কিন্তু দাম তো বেশি পড়ছে। কিন্তু এর দামটা কমাবেন কিভাবে? কমানোর জন্য আপনাকে আমরা বলেছি, সংস্কার কমিশন থেকে বলেছি আমরা ট্যাক্স ফ্রি করে দেন, যে ভ্যাট ফ্রি করে দেন, যন্ত্রপাতির উপর ভ্যাট মওকুফ করে দেন, এবং সরকারকে বলেছে বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। স্যার, ক্ষেত্রে বেসরকারি যেগুলো রয়েছে তারা কিভাবে এগিয়ে আসলে বিষয়টাকে আসলে অনেক সুন্দরভাবে সমাধান করা যেতে পারে সেটি জানার চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কী ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে, কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে, বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু কমে যেতে পারে। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে। পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিন প্রোটিন হয়, অর্থাৎ মুরগির মাংস, রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর মুরগির মাংস যেখানে আপনি 2 টুকরা গ্রহণ করতেন, যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়, তার অবশ্যই সেই ক্ষেত্রে কী করতে হবে, পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে 3 টুকরো বা 4 টুকরো করে নিতে পারেন। পাশাপাশি ডিম একটা আদর্শ প্রোটিন, ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। সেই ক্ষেত্রে একটি ডিম কুসুম সহ আর বাকি 3 থেকে 4টি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর আমরা সাধারণত বলে থাকি যে সকল পেশেন্টের ডাব্লিউবিসির পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে। তাই অবশ্যই কাঁচা ফলমূল, শাকসবজি গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ডাব্লিউবিসির পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি, অল্প কিছুটা কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন একেবারেই কাঁচা কোনো ফলমূল, সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না, রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে। বাসি খাবার, এমনকি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি, এই বিষয়গুলোও করা যাবে না। খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে। সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন, কিন্তু রাতেও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। পরিষ্কার থালা বাসন ব্যবহার করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি, সেই ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি। কিন্তু যদি ডাব্লিউবিসির পরিমাণ কোনো পেশেন্টের কমে যায় সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট, চামচ, থালা বাসন ধুয়ে নিতে হবে।
হাত কিছু সময় পর পর ধুয়ে নিতে হবে। খাবার যখন তৈরি করবেন খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সেই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ মাংস সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না। তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি শাক মাছ মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। যদি ডাব্লিউবিসির পরিমাণ ফিক্সড যেই পয়েন্টটি আছে সেই পয়েন্টের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে যেমন ডাব, এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি, কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে, সেই ক্ষেত্রে ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন। এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হবেন। আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন। স্যার, ক্ষেত্রে বেসরকারি যেগুলো রয়েছে তারা কিভাবে এগিয়ে আসলে তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলোকে অনেকটা মিনিমাইজ করা সম্ভব, সেটা আসলে কিভাবে? এটা সম্ভব কারণ আমরা শুধু সরকারকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে $6 বিলিয়ন বিদেশে চলে যাচ্ছে শুধু চিকিৎসার জন্য, এর মধ্যে বড় একটা ক্যান্সার চিকিৎসার জন্য চলে যাচ্ছে। এই টাকাটা যেহেতু চলেই যাচ্ছে, আপনি যদি বাংলাদেশে টাকাটা ইনভেস্ট করেন, মধ্যে ব্যাংকগুলো যদি বেসরকারি প্রতিষ্ঠানকে লোন দেয়, কারণ যন্ত্রপাতির তো প্রচুর দাম, যন্ত্রপাতির অনেক দাম, এগুলো যদি লোন দিত বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানকে যে ঠিক আছে তারা যন্ত্রপাতি আনো, ট্যাক্সটা ফ্রি করে দেয়, তাহলে দেখবেন যে মানুষের পক্ষে, এবং সরকার বলুক যে ঠিক আছে তোমরা এই মূল্য মানে চিকিৎসাটা সেবাটা দাও, আমরা তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, যে বাংলাদেশে মেশিন আনার ব্যবস্থা করে দিচ্ছি, ইয়ে করে দিচ্ছি। বেসরকারি অনেক মানুষ আগ্রহী আছেন যারা ইনভেস্ট করতে চান, কিন্তু সরকারের এই সমস্ত ব্যবস্থাপনার কারণে তারা আসলে আগ্রহ হারাই ফেলেন। বেসরকারি খাতে কিন্তু যারা ট্রিটমেন্ট নিচ্ছে বেসরকারি হসপিটালগুলোতে রেডিওথেরাপি কেমোথেরাপি অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা হয়তো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব না। সেইটা কি আসলে একটু স্বল্প মূল্যে করা সম্ভব কিনা? আমি হয়তো বিনামূল্যে বলবো না। বিষয়টা হলো যে একটি মেশিনের দাম ধরুন 30 কোটি 35 কোটি টাকা। একজন বেসরকারি মালিক নিজ উদ্যোগে একটি মেশিন তার ব্যক্তিগত তহবিল থেকে বসিয়েছেন। এটার ওনার পক্ষে তো এই মেশিনের উনি তো আর কষ্ট কমাতে পারবেন না। যদি সরকারি সহযোগিতা থাকে, সরকার যদি কোনো না কোনোভাবে সাহায্য করে তাহলে কিন্তু পারে। সরকার এই টাকাটা যদি দেশে ইনভেস্ট করে, কারণ টাকাটা তো বিদেশে চলেই যাচ্ছে, ফরেন কারেন্সি আকারে তো বিদেশে চলে যাচ্ছে টাকাটা, কিন্তু টাকাটা তো ইনভেস্ট যদি দেশে করতো তাহলে তো ফরেন কারেন্সিটার বাইরে যেত না। বাংলাদেশের জন্য কোনটা বেশি কল্যাণ করবে? দেশে টাকাটা ইনভেস্ট করা, দেশে হেলথ ইন্ডাস্ট্রিগুলো গ্রো করা, ফরেন কারেন্সিটা তো সেভ হতো। কারণ টাকাটা তো ফরেন কারেন্সির সোর্স তো বাংলাদেশে মাত্র দুইটা, একটা হলো প্রবাসী বাংলাদেশিরা, শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠান, সেটা একটা সোর্স, আর কিছু মানে আমাদের গার্মেন্টস শ্রমিকরা যেটা তৈরি করেন সেলাই টেলাই করে পাঠান বিদেশে, সেই টাকাটা বাংলাদেশ তো এইটাই তো বাংলাদেশের মূল উপার্জন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে এবং সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ছানি হলো চোখের একটা লেন্স আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখতে পারি, যার মাধ্যমে ইমেজটা রেটিনায় পড়ে ব্রেনে যায়। এই লেন্সটা যদি কখনো ঘোলা হয়ে যায় বা লেন্সের আবরণ ঘোলা হয়, তাকে বলা হয় চোখের ছানি। এখন এই ছানি যদি কারো পড়ে, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে তার চিকিৎসা হলো এটাকে অপসারণ করে সে জায়গায় একটা কৃত্রিম লেন্স ইমপ্ল্যান্ট করতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।